এখন হাসিনাও শেষ, ৩২ও শেষ, আওয়ামী লীগও শেষ, বিরানি তো আইল না। গত ৫৪ বছরে বাংলাদেশ স্বাধীনভাবে বাংলাদেশকে দেখতে পারেনি। আজকে ছাত্র জনতার হাত ধরে বাংলাদেশ স্বাধীনতার দিকে যাচ্ছে এমনটি মনে করা হচ্ছে। প্রিয় দর্শক, ধানমন্ডি ৩২ কেন ভাঙা হলো? দিচ্ছে যে ছাত্ররা চলে যায়নি, তারা দমে যায়নি, তারা এখনো সেই শক্তি নিয়ে পুনর্গঠিত হয়ে আবার মাঠে আসছে। যেই ভুলটা তারা শুরুতে করেছে, ৩২ নম্বরের বাড়ির একটা ইটের টুকরাও থাকার কথা ছিল না ৫ই আগস্টের পরই। বঙ্গভবনে চুপ্পুর থাকার কথা ছিল না ৫ই আগস্টের পরপরই, এমনকি ৫ই আগস্টেই চুপ্পুর বিদায় হওয়া উচিত ছিল। সেই ৩২ নাম্বার আর নাই, ৩২ নাম্বার মাটির সাথে বুলডোজার দিয়ে মিশিয়ে দেওয়া হয়েছে। তো ৩২ নাম্বার বুলডোজার মিশিয়ে দেওয়ার পর আওয়ামী লীগের উত্তেজনা শুরু হয়েছে। আওয়ামী লীগের কয়েকজন সেখানে ধরাও হয়েছেন, তারা সেখানে গিয়ে জয় বাংলা স্লোগানা দিয়েছেন। দর্শক, আমরা এই ভিডিও দেখব, পাশাপাশি ৩২ নাম্বারের এই ভাঙচুর নিয়ে, ৩২ নাম্বার মাটির সাথে মিশে দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকজন রাজনৈতিক আলোচকের আলোচনা শুনব। এখন হাসিনাও শেষ, ৩২ও শেষ, আওয়ামী লীগও শেষ, বিরানি তো আইল না। এখন আমি কই যামু। আজ বাংলাদেশের আওয়ামী লীগের অবস্থা হয়েছে এই, সারা বাংলাদেশে শেখ হাসিনা আসবে, শেখ হাসিনা আসছে, শেখ হাসিনা চট করে আসবে, শেখ হাসিনা বর্ডারের কাছে অবস্থান করছে। প্রতিনিয়ত আওয়ামী লীগের যেই সকল উচ্ছিষ্টভোগী দালালদেরকে শেখ হাসিনা বাংলাদেশে রেখে গিয়েছিল, তারা এই হোপ নিয়ে বসেছিল। গতকালকের রাতে সেই হোপ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে বাংলাদেশের ছাত্র জনতা। আবারও প্রমাণ হয়েছে বাংলাদেশে কোনো অবৈধ শাসকদের, লেসপেন্সারদের স্থান হবে না, দোসরদের স্থান হবে না। আওয়ামী লীগের কোনো ধরনের প্রোপাগান্ডায় এদেশের জনগণ প্রভাবিত হবে না ইনশাআল্লাহ। গতকালকের রাত্রে দেখেছেন আওয়ামী লীগের সেই মানুষগুলো কান্না জড়িত কণ্ঠে বিভিন্ন বর্ডারের প্রান্ত থেকে তারা সেখান থেকে এখন মাপ চাচ্ছে, ক্ষমা চাচ্ছে, দয়া ভিক্ষা চাচ্ছে, নতুন করে আপনাদের কাছে ক্ষমার্জনা চাচ্ছে। কারণ তাদের সব কিছু এখন শেষ। আর এই শেষ করার মূল নেত্রী হচ্ছে শেখ হাসিনা। এই শেষটা বাংলাদেশের কোনো সাধারণ জনগণ নয়। এই শেষ করার একমাত্র দাবিদার এবং একমাত্র ব্যক্তি তিনি হচ্ছেন শেখ হাসিনা। এই শেখ হাসিনার ম্যানহোল মুখের এই ভাষা যখন তিনি জাতির কাছে ওপেন করেন, তখন এই জাতি আর বসে থাকতে পারে না। আজ ৩২ নাম্বার চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এই দেশের ছাত্র জনতা। আজ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের সকল দোসরদের অবৈধ সম্পত্তি দিয়ে গড়ে তোলা অট্টালিকাগুলোকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে সাধারণ ছাত্র জনতা। প্রমাণ হয়েছে এই দেশ ২৪-এর সেই জুলাই বিপ্লবের চেতনার বাহিরে গিয়ে কোনো কিছুই বাস্তবায়ন সম্ভব না। আগামীর রাজনীতি বিনির্মাণ করতে হলে এই ২৪-এর চেতনাকেই লালন করে, ধারণ করে তারপরে আপনাকে পথ চলতেই হবে। কেমন আছো বন্ধুরা? কেমন যাচ্ছে ছাত্রলীগের আমার সেই শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা? কেমন যাচ্ছে আপনাদের গতকালকের রাত, উৎসবময় দিন, যেই রাতে এবং দিনে আপনি শেখ হাসিনার কণ্ঠ শোনার জন্য অপেক্ষমান ছিলেন? আজ কেমন যাচ্ছে আপনাদের? কেমন ঘুম হয়েছে বলেন তো? সারা রাত কোন কোন কলিজার ভিতরে আপনাদেরকে ছাত্র জনতা প্রেগ দিয়েছে, সেখানে আপনাদেরকে আঘাত করেছে, একটু কি বলতে পারবেন? আমরা জানি বলতেও পারবেন না, কারণ আপনাদের বলার মতো ভাষা আর নেই। অনেকে ভেবেছিলেন ৬ মাসের মধ্যেই ওলট পালট করে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছে কয়েকদিনের মধ্যে শেখ হাসিনা। ইন্ডিয়ার পত্রপত্রিকা তো বলতেই থাকলো যে কোনো মুহূর্তে ঢুকবে হাসিনা, যে কোনো মুহূর্তে বিমানে করে আসবে, এয়ারপোর্টে নামবে আর গণভবনের দিকে রওনা দিবে। দিলেন তো, দিয়েছেন তো। যতবার রওনা দিতে চাবেন ততবারই এই বাংলার জনগণ আপনাদেরকে নিকৃষ্টতার স্থানে
ফেলে দেওয়ার জন্য আপনাদের পিছনে এই সংগ্রাম অব্যাহত রাখবে। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশের যে প্রান্ত থেকে আমার ছাত্র বন্ধুরা, ছাত্রী বোনেরা আজকের এই আন্দোলনে শরিক হয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। এটা আপনাদের বিজয়, এ বিজয় আপনাদের, এই বিজয়ের দাবিদার আপনারা। আপনারা 5ই আগস্ট দেখিয়েছেন, আপনারা 5ই ফেব্রুয়ারিও দেখিয়েছেন। আওয়ামী লীগের দোসরদের এখন কান্না করা ছাড়া আর কোনো উপায় নেই। আমি ওদের কান্না শুনতে পাই, ওদের কান্না আমার কানের কাছে ভাসছে, ওদের আওয়াজগুলো আমি বুঝতে পাচ্ছি। ওরা এখন কি পরিমাণ জ্বলছে সেটা আমি বুঝতে পারছি। ফেসবুক আর ইউটিউবে বসে শেখ হাসিনার ভাষণ শুনে যারা মনে করেন যে বাংলাদেশে আপনি শেখ হাসিনাকে আলিঙ্গন করছেন, তারা ভুল পথে আছেন। যদি কোনো শক্তি থাকে, আসো, খেলা হবে, রাস্তায় আসো, তোমার সাথে ঐক্যবদ্ধভাবে দেখি খেলতে পারি কিনা। কিন্তু তা তো আসবা না। তোমার খেলা হবে শামীম ওসমান এখন তওবা পরে বাংলাদেশে ফিরতে চায়। তোমার খেলা হবে শেখ হাসিনার বিভিন্ন দালালরা এখন আমাদের সাথে যোগাযোগ করে জীবনকে রক্ষা করতে চায়। আমরা অমানুষ নই, আমরা মানুষ। আমরা কাউকে কষ্ট দিতে চাই না। কিন্তু রাখে আল্লাহ মারেকে বলেছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছে সেটা তিনি পালন করেন নাই। আজ রাখে আল্লাহ মারেকে প্রমাণ হয়েছে বাংলাদেশের মানুষের উপরে যে জুলুম, নির্যাতন, অত্যাচার হয়েছে তার জবাব জনগণ দিয়ে দিয়েছে। কাকে আপনি অত্যাচার করেন নাই? তখন আপনি অত্যাচার করেছেন প্রশাসন দিয়ে, আর এখন আপনি এটা রিসিভ করছেন সাধারণ জনতার মাধ্যমে। পার্থক্য হচ্ছে এখন জনতা যা করছে এটাই হচ্ছে রিয়াল দেশের প্রতি ভালোবাসা, আর ওই সময় আপনি প্রশাসন দিয়ে যা করিয়েছেন সেটা ছিল আপনার দেয়া চাপিয়ে দেওয়া এক ধরনের জুলুম, অত্যাচার। প্রিয় বন্ধুরা, আওয়ামী লীগের ভাইয়েরা, ছাত্রলীগের বন্ধুরা কোথায় আছেন? কোথায় খেলবেন? কোন মাঠে খেলবেন? কি অবস্থায় খেলবেন? আসেন, আমরা প্রস্তুত, আমরা প্রস্তুত। আমরা আপনাদেরকে দেখেছি, আপনাদের লম্ফঝম্প দেখেছি, 15ই আগস্ট দেখেছি, আর 5ই আগস্ট দেখেছি, আর এই 5ই ফেব্রুয়ারিও দেখলাম। বাংলার জনগণ দেখেছে শেখ হাসিনার পাশে একটা মানুষ নেই। আর মানুষ কেন, একটা কুকুর, বিড়াল, ছাগল, প্রাণী কেউ কি এসেছে তার পাশে? নেই। শুধু শুধু মিথ্যা বানোয়াট বক্তব্য দিয়ে লম্বা আধা ঘন্টার উপরে বক্তব্য ছেড়ে লাভ কি হলো? আপনার এই কথা শুনে আমাদের দেশের কি উপকার হয়েছে? বরং আপনি বিভেদ ছড়াচ্ছেন, বরং আপনি অন্যায় করছেন, বরং আপনি তওবা করার কথা তওবা না করে দাম্ভিকতা দেখাচ্ছেন। আপনার দাম্ভিকতা শেষ হয়ে গিয়েছে। এখন শাহবাগের ওদের ভিতরটা জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। শাহবাগীরা কোথায় এখন? তোমরা শাহবাগের মোড়ে মোড়ে যারা সেই 2013 সালের জুলুম অত্যাচার করে মানুষদের উপরে নির্যাতন করেছিলে, আজ তোমরা কোথায়? আজ শাহবাগে বিরিয়ানি নেই, আজ শাহবাগের সেই ফ্রি খাবার নেই, আর সে কারণে তোমাদের মানুষ নেই। কিন্তু আমাদের আন্দোলনে মানুষ আসছে, আসবে, থাকছে, থাকবে বিনা টাকায়, বিনা পয়সায়, বিনা বিরিয়ানিতে। কারণ দেশের মানুষের জন্য তারা আন্দোলন করছে, দেশের মানুষের জন্য তারা কথা বলছে। অতএব এই আন্দোলনের স্রোত কেউ বন্ধ করতে পারবে না, পারেনি কখনো। অতএব আওয়ামী লীগের যারা সেই বিরিয়ানির অপেক্ষায় ছিলেন, সেই বিরিয়ানি খাওয়া কর্মী দিয়ে বাংলাদেশে আগামীর রাজনীতি চলবে না। শেখ হাসিনার রাজনীতি এই বাংলাদেশে হবে না, এই ভূখণ্ডে হবে না, এই আওয়ামী লীগের অস্তিত্ব এই বাংলাদেশে থাকবে না। অতএব আজ আমাদের শপথ হয়েছে, নতুন শপথ, সেটা হচ্ছে সকল দোসরদেরকে ঘুরিয়ে দাও, দেশপ্রেমিকদেরকে প্রতিষ্ঠিত করো। প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটি স্তরে আমাদের এখন এই অভিযান অব্যাহত রাখতে হবে, থাকতে হবে এবং এই দেশকে গড়তে হবে। আওয়ামী লীগ তোমাদের জন্য সর্বশেষ ওই লিফলেট বিতরণ কর্মসূচি, ওই কর্মসূচিতে নেমে এবং তোমরা শেখ হাসিনার মাধ্যমে ভাষণ দিয়ে যে দাম্ভিকতার প্রকাশ করতে চেয়েছিলে, সব চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, একদম শেষ হয়ে গিয়েছে। এখন বালু, কণা আর ইটের বারুদের মধ্যে পরে 6 মাস পরে আজকে শেখ হাসিনার একটা কর্মসূচি ছিল দায় মুক্তি অনুষ্ঠানে উনি ওনার
ওনার যদিও বলা হয়েছিল যে উনি ভিডিওতে আসবেন, কিন্তু আমরা ওনার অডিও দেখতে পেয়েছি যে মানে ওনাদের পেজে যারা দেখেছি, এটা গতকালকে থেকে ঘোষণা ছিল যে এরকম উনি আসবেন। তো সেখানে উনি অডিওতে এসেছেন, এসে উনি বরাবরের মতো কিছু বক্তব্য রেখেছেন এবং পাশাপাশি আমরা ওনার বক্তব্য চলাকালীন অবস্থায় 32 নম্বরে ছাত্র জনতার ঢল দেখতে পেয়েছি এবং অন্য জায়গায়। তো আপনার কাছে শুনতে চাই যে বক্তব্যটা আসলে আপনি শুনেছেন কিনা, এবং বক্তব্যের সাথে সাথে বা এই ধরনের ছাত্র জনতার আবারও কর্মসূচি এটার সাথে সংশ্লিষ্ট কিনা, আবার যদি সংশ্লিষ্ট হয়ে থাকে তাহলে কেন এই ধরনের ঘটনা ঘটলো, মানে ছাত্র জনতা আবারও কেন একসাথে হলো, এবং আওয়ামী লীগের নাম মুছে দেওয়ার যে চেষ্টাও সফল হবে কিনা। ধন্যবাদ। প্রথমে বলতে চাই যে স্বৈরাচারী খুনি হাসিনার কোনো ভাষণ বা বক্তব্য শোনার কোনো প্রকার রুচি আমার নাই, অতীতেও ছিল না। বিকজ সেই ডায়রিয়া মাউথ থেকে কি বেরোবে সেটা তো নতুন কিছু নয়, 16 বছর আমরা দেখেছি। 16 বছর কখনোই 30 সেকেন্ড আমার তার কথা শোনার ধৈর্য হয়নি, সেই রুচি ছিল না, এখনো নাই। দ্বিতীয়ত, আমি সমগ্র বাংলাদেশের সংগ্রামী আন্দোলনরত ছাত্রছাত্রী জনতাকে জানাই সাধুবাদ যে তারা দেরিতে হলেও এই কাজটা আবার শুরু করেছে। যখন বাংলাদেশের মানুষ মনে করছিল ছাত্রদের হয়েছে কি, তখন কিন্তু ছাত্ররা আবার প্রমাণ করে দিচ্ছে যে ছাত্ররা চলে যায়নি, তারা দমে যায়নি, তারা এখনো সেই শক্তি নিয়ে পুনর্গঠিত হয়ে আবার মাঠে আসছে। যেই ভুলটা তারা শুরুতে করেছে, 32 নম্বরের বাড়ির একটা ইটের টুকরাও থাকার কথা ছিল না 5ই আগস্টের পরই। বঙ্গভবনে চুপ্পুর থাকার কথা ছিল না 5ই আগস্টের পরপরই, এমনকি 5ই আগস্টেই চুপ্পুর বিদায় হওয়া উচিত ছিল। সেই ব্যর্থতার দায় কিন্তু 6 মাস চলে গেছে। এই বিপ্লব ছিনিয়ে গেছে 8ই আগস্ট। 8ই আগস্ট বিপ্লব ছিনিয়ে নিয়ে চতুরতার সাথে আসিফ নজরুল ভারতের সাথে এবং অন্যান্য বাংলাদেশের ভিতরে থাকা যেই সব ভারতীয় দালাল আছে তাদের সহযোগিতায় তৈরি করেছে এই মাঝামাঝি একটা সরকার। আমাদেরকে বুঝতে হবে, এই ছাত্র সমাজকে আমি আগেও বলেছি, আমাদের ভুল হয়, কিন্তু ভুল সংশোধন করার একটা সুযোগ থাকে, যা যদি সময়ে করা যায়। এখনো বলছি সেই সময় আছে। তোমরা যে উদ্যোগ নিয়েছ, এই সরকারকে বাধ্য করো, প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় রাখতেই হবে, আর নয়তো ভারতের দখলে চলে যাবে বাংলাদেশ। কিন্তু উনি যেন কাজ করতে পারেন সেই অবস্থা সৃষ্টি করা, এই সরকারের ভিতরে ভারতের দালাল যেই সব উপদেষ্টা আছে তাদেরকে সার্বক্ষণিক চাপে রাখা। দ্বিতীয়ত, বাংলাদেশের কোথাও কোন স্থানে যেখানেই আওয়ামী লীগ ইঁদুরের গর্তে থেকে মাথা উঁচা করে বেরোনোর চেষ্টা করবে, তখনই তাদেরকে নির্মূলে ধ্বংস করে দিবে। দরকার হলে সেই ইঁদুরের গর্তে ধোঁয়া দিয়ে ইঁদুর যেরকম বের করে, সেরকম এই আওয়ামী লীগদেরকে বের করতে হবে, বের করে এদেরকে গ্রেফতার করে আইনের শাসনে দিতে হবে। এবং জনগণের এবং দেশের চুরি করা, দেশের যে অর্থ তারা চুরি করেছে গত 16 বছরে, সেই অর্থে যেই সব সম্পদ, বাড়ি গাড়ি দালান তৈরি করেছে, সেইটা তো সরকারি প্রক্রিয়ার মাধ্যমে বিক্রি করে জনতার জন্য ব্যবহার করা যাবে না। আহত ছাত্রছাত্রীর জন্য ব্যবহার করা যেত, সবচেয়ে উত্তম হতো। কিন্তু এখন প্রস্তাব দিয়ে দেখো, প্রফেসর ইউনূস যদি পারে এইসব নিলামে তুলে সব বিক্রি করে আহত ছাত্রছাত্রী জনতার চিকিৎসার ব্যবস্থা করলে সবচেয়ে উত্তম হয়। আর যদি তা না পারে, এইসব এক একটা বাড়ি, এই 32 নম্বরের বাড়ি দাঁড় করিয়ে রাখা, শেখ মুজিবের মূর্তি দাঁড় করিয়ে রাখা, একই কথা, এগুলোকে নির্মূল করে দিতে হবে। সুতরাং একইভাবে উচিত ছিল হাসিনাকে বাংলাদেশের মাটিতেই শেষ করে দেওয়া, কিন্তু সেই ভুলটা যে হয়ে গেছে ষড়যন্ত্রের মাধ্যমে, ছাত্রদের চোখের আড়ালে বিরাট বড় ষড়যন্ত্র হয়ে গেছে ভারতের রয়ের বুদ্ধিতেই। সেই এখনো ভারতের কোনো ষড়যন্ত্র কিনা এটা, বা এখনো ভারতের ষড়যন্ত্র চলছে, তবে বাংলাদেশে কারো কোনো ষড়যন্ত্র কিনা? আজকে যে ঘটনা ঘটলো সেই ঘটনা তো অনেক দূর। এই ঘটনাটা ভারতের ষড়যন্ত্র বলে আমি মনে করি না। আর যদি মনে করে থাকে, ভারত তো অতি বুদ্ধিমান মনে করে অনেক কাজে অতীতে করেছে যা উল্টা তাদের বিরুদ্ধে গেছে। যেমন হাসিনাকে 16 বছর ক্ষমতায়
গায়ে জোর করে উন্মুক্তভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণকে উপেক্ষা করে জোর করে ক্ষমতায় বসিয়ে রাখাই তো ভারতের রয়ের একটা সবচেয়ে বড় ভুল ছিল, যে একমাত্র আওয়ামী লীগের সাথে তাদের সম্পর্ক আর কারোর সাথে না। আমি 21 সালে বোধহয় একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা এখনো ইউটিউব চ্যানেলে আছে, ভারতের প্রত্যেকটা প্রতিবেশী দেশের উদাহরণ দিয়ে, যে শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, উমুক সুমুক সবাইকে উদাহরণ দিয়েছি কিভাবে ওই দেশের একটা দলকে বা একটা ব্যক্তির উপর ভরসা করে ভারত তার প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল বলে সেই দেশগুলো হাতছাড়া হয়ে গেছে। সর্বশেষ বাকি ছিল বাংলাদেশ, এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম এই বাংলাদেশও একদিন ভারতকে এমনভাবে উৎখাত করবে যে ভারতের কোনো চিহ্ন থাকবে না। এবং ভারতের চিহ্ন যদি সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে হয় তাহলে মনে রাখতে হবে আওয়ামী যেই সকল তাদের স্তম্ভ আছে বা তাদের প্রচারের যেসব বিষয় আছে সেইগুলোকে নির্মূলে সমূলে উৎপাট করতে হবে, সেগুলোকে ধ্বংস করে দিতে হবে। 32 নাম্বার বলতে যেন এখানে কিছু না থাকে। এইখানে বেগম জিয়ার সেনানিবাস থেকে বাড়ি থেকে বের করে যেরকম সেখানে অফিসার্স কোয়ার্টার তৈরি করা হয়েছে, যেন এটাকে কোনোদিন আর ভেঙে বেগম জিয়ার বাড়ি বানানো না যায়, তাহলে তো অনেক অফিসারদের মনে কষ্ট দেওয়া হবে। একইভাবে ধানমন্ডির 32 নাম্বার পুরা ঘুরা করে দিয়ে পঙ্গু হসপিটাল বা অন্য কিছু একটা বানাতে হবে, যেন ভবিষ্যতে আওয়ামী লীগের ছায়ারও কোনো সাহস না হয় ওইখানে আবার 32 নাম্বার আরো অনেক মানে জায়গায় এই কাজ আমি দেখছি, আমার চোখে পড়েছে, আমি সবই দেখছি, খবর রাখছি, এবং আমি আরো করবে ইনশাল্লাহ। আমি সেটাই আমার আশা যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের নাম করা যেসব এমপি, চোর, মন্ত্রী যারা আছে, সন্ত্রাসী, ওই যে মনে আছে উপজেলা লেভেলের একজন উপজেলা যেন 2000 কোটি টাকা পাচার করেছিল, এই পর্যন্ত যেতে হবে। আমি কিন্তু গত 5 বছর আগে এই কথাগুলো বলেছি যে আমার চিন্তা হচ্ছে, শঙ্কা হচ্ছে, যখন স্বৈরাচারী শেখ হাসিনার পতন হবে তখনই বাংলাদেশের কি হবে। কারণ বিএনপির মতো একটা দলের ক্ষমতা নাই 5 বছর তো দূরের কথা, 2 বছর ক্ষমতায় টিকে থাকার। কারণ আওয়ামী লীগ 16 বছরের যেই পরিমাণ টাকা পয়সা, অস্ত্র এবং সংগঠন তৈরি করে গিয়েছে সরকারি বেসরকারি বাহিনীর মাঝখানে, এমনকি সশস্ত্র বাহিনীর মাঝখানে, সেইগুলো ব্যবহার করে 2 বছরের মাঝখানে বিএনপির মতো একটা দলকেও 2 বছরের মাঝখানে অস্থির করে উৎখাত করে দেওয়া হবে। ছাত্ররা তো 6 মাস টিকিয়ে রাখতে পেরেছে, বিএনপি 6 মাস টিকিয়ে রাখতে পারে কিনা আমার সন্দেহ আছে। কেন জানেন? বিএনপির ভিতরে ঘরের শত্রু বিভীষণ, ভারতের রয়ের গোয়েন্দা বিএনপির বড় বড় নেতাদের মাঝখানে, তারা তারেক রহমানের, আমার বিশ্বাস হয় না তারেক রহমানের নির্দেশ ছাড়া, আদেশ ছাড়া তারা এগুলো বলতে পারে, যে 16 বছরের এত ভোগান্তির পরেও কতটুকু মূর্খ এবং দেশদ্রোহী হলে তারা স্বপ্নেও কল্পনা করতে পারে যে ভারত তাদেরকে কোনোদিন ক্ষমতায় 2 দিনের জন্য ক্ষমতায় বসতে সাহায্য করবে। যেই ভারত 16 বছর বিএনপিকে ধ্বংস করে দিয়েছে, রীতিমতো নাম নিশানা মুছে দিয়েছে, আর বিএনপির যত অত্যাচার অনাচার সব সহ্য করেছে বিএনপির তৃণমূলের গরিব দেশপ্রেমিক ছেলেমেয়েরা, কিন্তু ফুর্তি করেছে হচ্ছে নেতারা। সেই নেতাদের প্রশ্ন যখন করা হয় তারেক রহমানকে, তখন তারেক রহমান বলে তারা যা বলছে তাদের দায়িত্বহীনতার কারণ, দায়িত্বহীনতার কোনো দায়িত্ব বিএনপি নেবে না। কিন্তু আমরা দায়িত্ব আপনি কবে নেবেন, প্রধানমন্ত্রী হয়ে নেবেন না বিএনপি ক্ষমতায় আসলে নেবেন, সেই অপেক্ষায় কেন থাকবেন? আপনার সেই শক্তি, সেই সত্যতা, সেই জনগ্রহণের পক্ষতা কোথায় যে আপনি মাইকটা হাতে নিয়ে স্পষ্ট করে লন্ডন থেকেই আপনি বলেন যে আমি উমুক 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 নেতাকে দল থেকে বহিষ্কার করলাম, স্পষ্টত আওয়ামী লীগকে এবং ভারতকে উন্মুক্তভাবে সাহায্য করার জন্য, যার অপর নাম হচ্ছে বাংলাদেশের বিরোধিতা করা এবং জনগণের বিরোধিতা করা, এবং একই সাথে ওয়ার্নিং দেওয়া। আমি ওয়ার্নিং দিলাম, বাকিদেরকে আমি পর্যবেক্ষণ করছি, যারাই এহেন কাজ করবে, আওয়ামী লীগকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবে এবং চাঁদাবাজিতে জড়িত থাকবে, এবং ভারতের যদি আমি ভুলেও অন্য কারো খবর পাই যে ভারতের সাথে সংযোগ করেছে, দালালি করার চেষ্টা করছে, তাদেরকে দল থেকে বহিষ্কার করে, শুধু করাই নয়, দল থেকে আইনি মামলাও করা হবে। কই উনার এই কথাগুলা বলতে বাধা কোথায়? উনি যেহেতু এই কথাগুলা বলছেন না, তার মানে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। জি, আমি আরেকটা কথা আছে, where there is smoke there is fire। সো তার মানে
ওনার এখানে যেহেতু ধোঁয়া দেখা যায়, তার মানে আগুন ওখানেও আছে। আজকে নিজে জামাতের আমির বলেছেন যে ভারতের সাথে ওনাদের কখনোই শত্রুতা ছিল না, এবং ভারতের সাথে শত্রুতা জামাত ইসলামের নাই, ছিল না। তো এখানেও তো আমরা দেখতে পাচ্ছি ওনারাও সরাসরি ভারতের আশীর্বাদ পেতে যাচ্ছে বা পাওয়ার চেষ্টা করছে। আমি আগেও আপনার অনুষ্ঠানে, বিশেষ করে আমার ব্যক্তিগত অনেকগুলো লাইভে আমি ব্যাখ্যা করেছি গত 4-5 বছরে, যে ভারত তো বাংলাদেশে একটা দলই ছিল যে ভারত ভয় পেত, সেটা হচ্ছে জামাতে ইসলাম। সেই জন্য স্বৈরাচারী শেখ হাসিনার সাথে মিলে, এবং তখন আপনাদের বাংলাদেশের অনেকের প্রিয় ব্যক্তিত্ব হ্যামিলনের বাসিওয়ালার মতো যারা অনুসরণ করে, ওনারাও কিন্তু মাঠে থেকে ফাঁসি চাই মঞ্চের দাবি করে জামাতের সেই সত্যিকারের জামাত প্রেমিক, ইসলাম প্রেমিক এবং বাংলাদেশ প্রেমিক যেই ব্যক্তিত্বগুলো ছিল, সৎ ব্যক্তিগুলো, তাদেরকে কিন্তু ফাঁসি দিয়ে জামাতকে সেই 2010-এই শেষ করে দেওয়া হয়েছে। এখন যাদেরকে দেখছেন, তারপরে যে শেষ আশাটা বাকি ছিল, ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে গুম করে পঙ্গু করে দেওয়া হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল আজমিরের লাশটাও খুঁজে পাওয়া যেত না যদি সেনাবাহিনী অফিসাররা ওনাকে শ্রদ্ধা না করত। সেনাবাহিনীর অফিসাররা ওনাকে শ্রদ্ধা করতো বলেই ওনাকে মারতে দেয় নাই, কিন্তু জামাতের যেন আর কোনো কাজে না আসে সেই জন্য ওনাকে বিকলাঙ্গ করে দিয়েছে। এখন বলেন, জামাতের আমিরের কথা, ডক্টর শফিকের কথা মাঝে মাঝে হঠাৎ করে পত্রিকার হেডলাইনে পড়ে যায়, আমি আস্তে করে একটা মুচকি হাসি দিই, যে বৃক্ষ তোমার নাম কি, ফলেই তার পরিচয়। যেখানে ওনারা থাকবেন, আমাদের বাংলাদেশে শুধু জামাত না, ধর্মের একটা অগ্রগামী উদাহরণ হওয়ার কথা। সেখানে ওনাদের কাছ থেকে যেখানে আশা করব যে আপনারা আমাদের প্রিয় শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করবেন, সুন্নত অনুসরণ করবেন, কিন্তু দুঃখজনক হলেও সত্যি সেই নেতৃত্বের কোনো সুন্নত আপনারা পালন করেন না। যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু যুদ্ধ স্বরূপ তরবারি হাতে নিয়ে সম্মুখ সারিতে জীবন বিপন্ন করে যুদ্ধে দাঁড়িয়ে গেছেন, অনুপ্রাণিত করেছেন অনুসারীদেরকে, স্বল্প সংখ্যক লোক নিয়ে বিশাল সংখ্যক শত্রুদের বিরুদ্ধে জয়ী হয়েছে। অথচ আপনাদের এত বিশাল অনুসারী, শুধু নেতৃত্বের যোগ্যতার অভাবে আজকে জামাতও নিষ্ক্রিয়। আজকে সকালে জামাত এক কথা বলে, বিকালে আরেক কথা বলে। আমি কিন্তু ঢালাওভাবে জামাতের দোষ দিচ্ছি না, এখানে জামাতের নেতৃত্বের দোষ। শুধুমাত্র সারা বাংলাদেশে সকল দলই, যেমন আমি বলেছি আওয়ামী লীগ বিএনপি কোনো নেতৃত্ব তৈরি করে না, ইচ্ছা করি মনে করেছে পরিবার ধরে বংশ পরম্পরায় আমার বংশের, আমার ছেলে মেয়ের পরে আমার নাতি, তারপরে পুতি, ওরাই খাবে বাংলাদেশের রক্ত চুষে চুষে। এই জন্য কোনোদিন নেতৃত্ব তৈরি করতে দেয় নাই। এই জন্য বাংলাদেশের যেই দলের কর্মীরা বলেন না কেন, এরা যখনই একটু উপরের লেভেলের দলে আসতো, যখনই একটু উপরের লেভেলে একটা পদ পায় বা মন্ত্রী এমপি হয়, তখনই চিন্তা করে আমি বা আমার ছেলে মেয়ে তো জীবনে কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবে না, এটি আমার জীবনের শেষ পদ, তাই আমিও একটু চুরি করে নিই। আপনাকে এই জিনিসটা বুঝতে হবে, বাংলাদেশে এই কেন চুরি চামারি, পুকুর চুরি, কেন দুর্নীতি বন্ধ হয় না? তার কারণ হচ্ছে এই রাজনীতিবিদদের, এই নেতাগুলা। এই তারেক রহমান বলেন, যখন শেখ হাসিনা ছিল বা এরশাদ যখন ছিল, তারা নিজের কোনো পরিবার ছাড়া আর কাউকে কোনো প্রধানমন্ত্রী কিছু হতে দিবে না। এই জন্য যেই দলের উপরে পোস্ট পায় সে মনে করে আমার বংশের তো কেউ কিছু প্রধানমন্ত্রী হতে পারবে না, তাই আমার এইটাই শেষ পাওয়া, এটাই সর্বোচ্চ পাওয়া, তাই চুরি আমি করতেই হবে। চুরি যখন করব, একটা মানুষ যখন একটা মানুষকে খুন করে, তখন কিন্তু 10টা মানুষ খুন করতে কিন্তু তার আর হাত কাঁপে না। আর একটা ভালো মানুষ যখন যে কারণেই হোক চুরি করতে শুরু করে, তখন কিন্তু সমুদ্র চুরি করতেও আর সে দ্বিধা করে না, লজ্জা বোধ করে না। মির্জা শাহজালাল ইসলাম মির্জা, আপনার প্রশ্ন বা মতামত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে আমার সম্মানিত একজন, মানে বলতে গেলে আমার নায়ক দেলোয়ার স্যার, তো আপনার প্রতি আমার খুবই শ্রদ্ধা। আপনাদের প্রতি যেমন শ্রদ্ধা আছে, একটা অনুরোধ আছে যে বিএনপিকে আমরা যেভাবে আসলে দোষারোপ করি যে বিএনপির মধ্যে অনেক দালাল আছে ভারতের রয়ের, আসলে এই কথাগুলি আমরা কিন্তু বলি থাকতে পারে,
কিন্তু এদের কথার আমাদের মতন লোকেদের কথার মতন যদি বড় নেতারাও বলে যে হ্যাঁ আমরা ভারতের সাথে বন্ধুত্ব করবো না, আমরা যুদ্ধ লাগাই দেব, তাইলে তো কোনোদিনও ক্ষমতায় আসতে পারবো না। আসলে প্রশ্ন হারিয়ে ফেলবে, ওয়ালাইকুম আসসালাম। এত লম্বা করলে পরে আমি আসলে অনেক কিছু ভুলে যাবো উত্তর দিতে গিয়ে, তাই তবুও চেষ্টা করছি মনে করে আপনি যা যা বলেছেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথমে হচ্ছে আমি নায়ক না, বাংলাদেশের সংগ্রামরত সাধারণ জনতা দেশে বিদেশে যে যেখানেই থাকেন না কেন নায়ক হচ্ছেন মূলত আপনারা। আপনারা যেই কথাগুলা বলতে চান অথচ বলতে পারেন না, সেই কথাগুলাই কিন্তু আমি জনতার সামনে তুলে ধরি, এটাই হচ্ছে কাজ। আচ্ছা, দ্বিতীয়, প্রথমে এসে আপনি বলেছেন বিএনপির কথা। প্রথমে বিএনপির ভিতরে আওয়ামী লীগ আর বিএনপির মাঝখানে তুলনা করার চেষ্টা করেছেন। আওয়ামী লীগ আর বিএনপির মাঝখানে মূলত তুলনা হয় না, এই কারণেই তুলনা হয় না, আওয়ামী লীগ হচ্ছে একটা ভারতীয় দল আর বিএনপি হচ্ছে একটা বাংলাদেশের দল। তবে বিএনপির মাঝখানে বেশ কিছু সংখ্যক লোক পচে গেছে, সেটা সব দলের মাঝখানেই আছে। কিন্তু জনগণ বিএনপিকে নিয়ে, মানুষ বিএনপিকে নিয়ে কেন কথা বলে বেশি, মানে বিএনপির কাছে প্রত্যাশা বেশি দেখে কথা বেশি, বিএনপির কাছ থেকে আশা করে বলেই বেশি, কিন্তু বিএনপির সমালোচনা করে বেশি। কারণ বাংলাদেশের জনগণ চায়, প্রথম কথা হচ্ছে আপনি উনি প্রাক্তন যে বক্তা উনি বলে গেলেন বা প্রশ্ন করেছেন যে বিএনপির নেতারা যদি সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে তো বিএনপি কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। প্রথম কথা হচ্ছে বাংলাদেশের কোন নেতার ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে না, আমরা কেউই চাই না, জনগণও চাই না, আমি চাই না, জনগণও চায় না ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে। একটা শান্তিপ্রিয় জাতি, শান্তিপ্রিয় জনগণ কেন যুদ্ধ ঘোষণা করতে যাবে? যুদ্ধ ঘোষণা করলে তো কখনোই শান্তি পাওয়া যাবে না। আমরা ভারতের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াচ্ছি এবং দাঁড়িয়েছি যেন ভারত আমাদের সাথে সম্মানের সাথে, সমতার ভিত্তিতে, শ্রদ্ধার সাথে আমাদের সাথে যোগাযোগ করে, কমিউনিকেট করে, দাদাগিরি না করে। বিএনপি কোন নেতাকে আমরা কোনোদিন আশা করি না যে ওনারা যুদ্ধ ঘোষণা করবেন। ওনারা হাসি মুখে, ডিপ্লোম্যাটিক্যালি, ভদ্রভাবে হাসি মুখে বলবেন আপনারা এটা দাবি করেছেন বা এটা একটা অবান্তর দাবি, আমাদের অমুক নদীর পানি ছেড়ে দিতে হবে, তারপর আমরা ওই জিনিসটা করব। এইভাবে সমতার ভিত্তিতে দাবি আদায় করতে হবে। 2 নাম্বার, বিএনপির ভিতরে যে রয়্যাল এজেন্ট আছে, এটা কি শুধু আমি একাই বলছি? আমি তো এত বছর একা বলেছি, নাম ধরে ধরে বলেছি, কিন্তু সেই দিন তো উন্মুক্তভাবে আমারই পছন্দের একজন মানুষ এবং উনিও আমাকে স্নেহ করেন। আপনাদের বিএনপির মন্ত্রী ছিলেন, কমার্স মিনিস্টার ছিলেন, প্রাক্তন বিমান প্রধান এয়ার চিফ আলতাফ চৌধুরী, উনি বলেছেন যে বিএনপির ভিতরে র আছে। তাহলে আমাকে প্রশ্ন করার আগে আমার চেয়ে অনেক বিজ্ঞ হচ্ছে প্রাক্তন অবসরপ্রাপ্ত এয়ার চিফ আলতাফ চৌধুরী। ওনাকে প্রশ্ন করে দেখেন যা উনি বিএনপির একজন নেতা হয়ে এবং মন্ত্রী হয়ে উনি কেন বললেন, এবং উনি যে বলেছেন সত্য কথা বলার জন্য সাধুবাদ জানি। হচ্ছে তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে না, এখানে ইন্টারিম গভর্নমেন্টের কি ভূমিকা, বা হচ্ছে সেনাবাহিনী বা সব মিলে কেমন এমন কেন হচ্ছে? আসলে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় হাত দিয়েছেন, যেইটা নিয়ে আমি বোধহয় এই পর্যন্ত 5ই আগস্টের পরে এই পর্যন্ত কম করে হলেও 20টা ভিডিও করেছি এই জিনিসটার উপরে বারবার প্রেসার দিই। মূলত মূল সমস্যাটা হয়ে গেছে, গোড়ায় হাত দিতে হবে। মূল সমস্যাটা হয়ে গেছে 5ই আগস্টে যখন হাসিনা পালিয়ে যায় বা হাসিনাকে পালানোর পরিকল্পনা যখন র করে সেটা সেনাবাহিনীকে দিয়ে সেটা প্রয়োগ করায়, তখনই একই সাথে পরিকল্পনা করা হয় যে কিভাবে ছাত্রদের কাছ থেকে এই বিপ্লবটাকে ছিনিয়ে নেওয়া যায়। সেই পরিকল্পনা কিন্তু 5ই আগস্টের পর আগেই হয়ে যায়, এবং যার ফলে দ্রুত গতিতে আসিফ নজরুলকে সরকার প্রধান বানিয়ে এবং ছাত্রদের কিছু নেতাদেরকে সাথে নিয়ে তড়িঘড়ি করে একটা নন বিপ্লবী বা অবিপ্লবী একটা সরকার গঠন করতে বলা হয় 2টা উদ্দেশ্যে। একটা হচ্ছে লোক দেখানো, সরকার গঠন হয়ে গেছে। 2 নাম্বার হচ্ছে কিছু ছাত্র নেতাকে সরকারে বসিয়ে ছাত্র নেতাদের মাঝখানে ভাঙন ধরানো, যেটা সফলভাবে করেছিল। 3 নাম্বার হচ্ছে এই সরকার গঠনের মাঝখানে চুপ্পুকে রেখে দিয়েছে, যেটা হচ্ছে সংবিধানের খুঁটি, যেই খুঁটির মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনার যেই প্রাক্তন অবকাঠামো, সেনা প্রধান থেকে আরম্ভ করে
বাহিনীর সকল প্রধান থেকে আরম্ভ করে পুলিশ এবং সিভিল প্রশাসনের সকল সচিব, উপসচিব ইত্যাদি ইত্যাদি সবাই সেই আইন বলে চুপ্পুর বলে রয়ে গেছে। সেই চুপ্পুকে আমি শুরু থেকে বলেছিলাম চুপ্পু হওয়া উচিত ছিল 5ই আগস্টের আন্দোলনের যেরকম গণভবন ভাঙা হয়েছে সেরকম বঙ্গভবন ভেঙে ঢুকে যাওয়া উচিত ছিল, কিন্তু ছাত্ররা সেটা মিস করেছে, শুরুতেই হাতছাড়া হয়ে গেছে বিপ্লব। এখন দ্বিতীয় কথায় আসি, যার ফলে তৈরি হয়েছে একটা দুর্বল সরকার। প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো একজন জ্ঞানীগুণী ব্যক্তির যেই জায়গায় আছেন আমাদের প্রয়োজন আছে, বাট বাস্তব সত্যি হচ্ছে রাষ্ট্র পরিচালনা করা বা তার সার্বিক বিষয় বোঝার ওনার সেই অভিজ্ঞতা নেই। এবং ওনার আশেপাশে রয়ের পরিকল্পনায় যেই সকল ভারতীয় দালালদেরকে বসানো হয়েছে, আসিফ নজরুল, তারপরে অন্যান্য যত ওই যে নাট্যকার মঞ্চকার কাদেরকে বসিয়েছে, তারপরে এই আরো যারা আছে এনজিও থেকে এনে বসানো হয়েছে সব লিপ সার্ভিস দেওয়ার জন্য, এদেরকে দিয়ে দেশের একটা শান্তিকালীন সময়েও একটা সরকার চালানো সম্ভব না। সেখানে একটা ধ্বংসপ্রাপ্ত দেশে, যেখানে দেশের চারিদিকে হচ্ছে বাংলাদেশ বিরোধী কি বলে পরিকল্পনা এবং কনস্পিরেসি, সেখানে এই সরকারের এরকম দুর্ভোগ লোক দিয়ে দেওয়া হয়েছে ইচ্ছা করে যেন এই সরকার কোনো কাজ না করতে পারে। যে 32 নম্বর ভাঙা হচ্ছে, এটা কি বৈষম্য কিনা? বৈষম্য, হ্যাঁ। শেখ মুজিব শুধু একা নয়, বৈষম্য হয় কিনা? শেখ মুজিব শুধু একা না, শেখ মুজিব তার পুরো পরিবার বর্গ নিয়ে বাংলাদেশের শুরু থেকে যেই পরিমাণ অন্যায় অত্যাচার করেছে, খুন গুম খুন হত্যা করেছে, ব্যাংক চুরি, সারা বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক চুরি যা করেছে তার শাস্তি কিন্তু এখনো পর্যন্ত হয়নি। 32 নাম্বার ভাঙা হচ্ছে একটা মানুষ যখন খুনি এবং অপরাধী হয়, দেশের লুটেরা হয়, তার বিরুদ্ধে তার কোনো বিচার না হওয়াতে দেশের জনগণ যদি ক্ষিপ্ত হয়ে গিয়ে সেই অবৈধ পয়সায় গড়া তাদের সম্পত্তি ধ্বংস করে, এখানে বৈষম্যের আমি কিছু দেখছি না। বরঞ্চ এইসব অত্যাচারীদের যেসব অত্যাচারী স্তম্ভ তৈরি করে গেছে সেটা ধ্বংসের মাধ্যমে জনগণের সাথে আমি সমতা দেখছি। 5ই আগস্টের পরে সারা বাংলাদেশের মানুষের এবং আন্তর্জাতিক মিডিয়ার সামনে বিএনপির উপরের লেভেলের মির্জা ফখরুল থেকে আরম্ভ করে যারা অথরাইজড স্পিকার তারা পর্যন্ত বলছে যে আওয়ামী লীগকে বাতিল করা যাবে না, আওয়ামী লীগকে শাস্তি দেওয়া যাবে না। কেন? হিটলারের দলকে, রাজনৈতিক দলকে যদি গণহত্যার কারণে বাতিল করা যায় এবং বিভিন্ন দেশের থেকে সেই দলের সকল প্রতীককেও ধ্বংস করে দেওয়া যায়, আমি মুজিব আমলের কথা বাদেই দিলাম, শুধু গত 16 বছরের স্বৈরাচারী শেখ হাসিনার যেই অসব অন্যায়, গণহত্যা, গণকবর এবং রাষ্ট্রীয় সম্পদ চুরি, সেই অপরাধে কেন আওয়ামী লীগকে শাস্তি দেওয়া যাবে না? লিখেছে যে তাহলে জামাতকেও তো সেরকম করতে হবে, জামাতকেও তাই করতে হবে। জামাতকে তো আওয়ামী লীগ বাতিল করেছিল, তখন তো বিএনপি কিন্তু নিষেধ করে নাই যে জামাতকে বাতিল করা যাবে না। বিএনপি অনেক কিছুই করে নাই। যখন বেগম জিয়াকে বালুর ট্রাক দিয়ে ওনার বাসার মুখ বন্ধ করে দিয়েছিল, বিএনপির এত ক্ষমতা, বালুর ট্রাক সরানোর ক্ষমতা নাই, সেই বিএনপি নাকি আবার তার আন্দোলনের ডাক দিয়ে আবার নাকি একটা জুলাই আগস্ট করবে, কি করবে না করবে। যেই বিএনপি বেগম জিয়াকে 2 বছর জেলে পচিয়ে মারলো, সেই বিএনপি ভারতের গোলামি করে, ভারতের পা চাটে, আবার আওয়ামী লীগের পা চাটে। এই দলটার চরিত্রটা আজকে এত স্খলন হয়েছে, যেখানে বেগম জিয়ার মতো একটা ভালো মানুষকে পচিয়ে মেরে ফেললো, এই বিএনপি কিচ্ছু করতে পারে নাই। এই বড় বড় নেতা যারা চিৎকার করছে তারা কিচ্ছু করতে পারে নাই। সুতরাং বিএনপি যে কি চাইছে, সবচেয়ে ভয়ঙ্কর এবং অপরাধজনক, আপত্তিজনক কথা বিএনপি যেটা মনে করে, এবং একজন বক্তা বলে গেছেন, প্রথমেই যে প্রশ্ন করেছিলেন যে বিএনপি ভারতের বিরোধিতা করলে তো বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। তার মানে চিন্তা করে দেখেন, শুধু নেতারাই না, বিএনপির যারা কর্মী তাদের মাথায় এই চিন্তাটা চলে এসেছে যে জনগণের ভোট ইম্পর্টেন্ট না, ভারতের সমর্থন ইম্পর্টেন্ট। কতটুকু ভয়ঙ্কর, যাদের যেই জনগণের মাথায় এমন একটা চিন্তা থাকতে পারে, মনে এমন একটা চিন্তা ঢুকতে পারে, অবস্থান করতে পারে যে কোনো একটা দলকে ক্ষমতায় আসতে হলে ভারতের সাহায্য দরকার আছে। তার মানে কি, জনগণ তোমরা পিছনে থাকো, তোমাদের প্রয়োজন নাই। এই জন্যই তো বাংলাদেশের গণতন্ত্রের আজকে এই করুণ অবস্থা।
এবং এই জন্যই বাংলাদেশের জনগণকে এখন ছাত্র জনতাকে একটা প্রতিটা দলকে বাধ্য করাতে হবে যে তোমরা আগে বুঝো যে আমরা ইম্পর্টেন্ট, ভারত ইম্পর্টেন্ট না। এবং যেই দল যতদিন না বুঝবে দেশের জনগণ এবং দেশ ইম্পর্টেন্ট, ভারত না, ততদিন পর্যন্ত সেই দলের কোনোদিন ভোটেই আসার যোগ্যতা নাই। ক্ষমতা আসা তো দূরের কথা, কারণ এই ধরনের মির্জাফরদের কারণেই কিন্তু দেশটা 54টা বছর ধরে সাফার করছে। অনেক ধন্যবাদ। আমাদের সাথে একজন আছেন জাহিদ ইসলাম, আপনার প্রশ্ন বা মতামত, আপনি মনে হয় আমেরিকা থেকে যুক্ত হয়েছেন। জি, আসসালামু আলাইকুম হাসিনা আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 1 মিনিটে শেষ করবেন প্লিজ। জি, স্যালুট ইউ স্যার, আপনাকে অনেক ফলো করি। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যালুট ইউ স্যার। আমি একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হলো দেখেন, আমরা কিন্তু অনেক কথা বলেছি এই মিডিয়াতে এসে আওয়ামী লীগের বিরুদ্ধে। এখন এই যে বিএনপি বা জামাত, গতকাল রাত ছিল বাংলাদেশের জন্য একটি স্মরণীয় রাত, আর আজকের সূর্যোদয়টাও বাংলাদেশের জন্য একটা নয়া দিগন্ত সৃষ্টি করবে। গতকাল রাত থেকে সারা দেশে চলেছে অপারেশন বুলডোজার। ইতিহাসের পাতায় নতুন করে লেখা হচ্ছে আরেকটি ইতিহাস, যে ইতিহাস বাংলাদেশের মানুষের কাছে, ছাত্র জনতার কাছে স্মরণীয়, বরণীয় হয়ে থাকবে। যে বাংলাদেশ 1971-এ ঐক্য বা সাম্য বা গণতন্ত্র অনেকগুলো লক্ষ্যকে এক করে, সামষ্টিকভাবে সকল মানুষকে এক করে মুক্তিযুদ্ধ নামক একটা বড় সংগ্রামের দিকে এগিয়েছিল, সেই বাংলাদেশটাকে বিভাজিত করেছিল একটি দেশ। সেই একটি রাজনৈতিক দল যাদের কাছে বাংলাদেশটা ছিল তাদের নিজেদের দলিলে লেখা একটি সম্পত্তি, যে দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি হয়ে গেলেন সবচেয়ে বড় রাজাকার। বাংলাদেশের ইতিহাসের পাতায় পাতায় যে সত্য লেখা, মানে সত্য ইতিহাসগুলো লেখা আছে, সেগুলোকে অল্প ব্যবধানে বা 15 বছরের ইতিহাসে মুছে ফেলা হলো। আমাদের সন্তানরা জানলো বাংলাদেশে একজনই মুক্তিযুদ্ধ করেছে, একজনই স্বাধীনতার ঘোষণা দিয়েছে, একজনই সবকিছু করেছে, আর তিনি হলেন শেখ মুজিবুর রহমান। ইতিহাসের পাতায় আওয়ামী লীগ যোগ করেছে 30 লক্ষ শহীদ, কিন্তু এই 30 লক্ষ শহীদের কোনো ডাটা ইতিহাসের পাতায় নেই। কেবল যিনি আওয়ামী লীগ করেন তিনি সবচেয়ে বড় দেশপ্রেমিক, তিনি সবচেয়ে বড় মুক্তিযোদ্ধা। এই দেশে সেটাকে এস্টাবলিশ করা হয়েছিল। মানুষের ঘৃণা, মানুষের ক্ষোভ জুলুমবাজ দুঃশাসক জালিমের বিরুদ্ধে এক করে একদিন করে আজ একটা বড় পাহাড় সম পাপের রাজ্যকে ধূলিসাৎ করে দিল। দর্শক, যে সংবাদগুলো দিতে বসেছি আজকে, এটা আমরা কদিন আগেও হয়তো চিন্তা করিনি। আমি বারবারই বলি যে সত্য কথাগুলো বলতে চাই, কোনো পক্ষপাতিত্বের সাথে না। কালকে ইলিয়াস হোসেনের লাইভে একটা ছেলে ঢুকলো আওয়ামী লীগ সমর্থিত স্যান্ডো গেঞ্জি গায়ে নিয়ে। তো তিনি খুব আফসোস করে বললেন যে 32 নম্বরটা কি ভাঙা খুব জরুরি ছিল? ইলিয়াস বলল, কেন ভাঙলো আপনি বলেন। তিনি উত্তর দিতে পারলেন না। বিষয়টা হলো কি জানেন, বেগম জিয়ার শেষ আশ্রয়স্থান মইনুল রোডে তার বাড়িটি, স্বামীর দেয়া বাড়িটি, একতলা বিশিষ্ট একটি বাড়ি। সেই বাড়িটিকে কিভাবে দখল করলো সরকার, কিভাবে তাকে এক কাপড়ে ঘর থেকে বের করে দিল মনে আছে আপনাদের? সেই দিন কিন্তু আজকের প্রতিবাদীরা কথা বলেনি। জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় সৎ শাসক হিসেবে প্রতিষ্ঠিত, এটাকে কেউ মুছে দিতে পারবে না। স্বাধীনতার ঘোষক হিসেবে ইতিহাসের পাতায় তিনি স্বর্ণাক্ষরে লেখা আছেন, এটাকে কেউ মুছে দিতে পারবে না। কিন্তু আওয়ামী লীগ সেটাকে মোছার চেষ্টা করেছেন, তাকে রাজাকার বানিয়েছে। আওয়ামী লীগ বোঝেনি ইতিহাস কাউকে ক্ষমা করে না। যে শেখ মুজিবকে বঙ্গবন্ধু বানিয়েছিল এই দেশের মানুষ, যে শেখ মুজিবকে
এই দেশের কিংবদন্তি বানিয়েছিল বাংলাদেশের মানুষ। শেখ হাসিনা শেখ মুজিবকে মানুষের কাছে শত্রুতে ভিলেন হিসেবে পরিণত করল। গত 54 বছরে বাংলাদেশ স্বাধীনভাবে বাংলাদেশকে দেখতে পারেনি। আজকে ছাত্র জনতার হাত ধরে বাংলাদেশ স্বাধীনতার দিকে যাচ্ছে এমনটি মনে করা হচ্ছে। প্রিয় দর্শক, ধানমন্ডি 32 কেন ভাঙা হলো? আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে শেখ হাসিনা অনলাইনে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন ঘোষণা দেয়া হলো। এটার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র জনতা এবং বিভিন্ন সংগঠন ঘোষণা দিল তারা ধানমন্ডি 32-এ মার্চ করবে। এরপর প্রবাস থেকে ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্যের মতো অ্যাক্টিভিস্টরা এটার প্রতিবাদ করে বললেন 32 মার্চ, এবং অপারেশন বুলডোজার ঘোষণা করা হলো। এবং সামগ্রিকভাবে বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো একাট্টা হয়ে গেলে, কোথাও বিএনপি, জামাত, শিবির, ছাত্রদল আলাদা কোনো প্ল্যাটফর্ম তৈরি হয়নি, যেমনটি জুলাই অভ্যুত্থানে সবাই একজোট হয়েছিল। এবারও তাই হল, এবং সবাই ঐক্যবদ্ধভাবে 1 জন, 5 জন, 10 জন, 100 জন, 1000 জন করে লক্ষাধিক মানুষ ধানমন্ডি 32-এর চারপাশে ঘিরে ধরলো এবং ভাঙচুর শুরু করলো শেখ মুজিবের বাড়িটি। এই বাড়িটি কখনো এই দেশের মানুষ ভাঙতো না যদি না খালেদা জিয়াকে এক কাপড়ে বের না করতেন। এই বাড়িটিকে কখনো মানুষ ভাঙতেন না যদি লক্ষ্মীপুরে জামাত নেতাকে বিল্ডিং এর উপর থেকে লাথি দিয়ে নিচে ফেলে হত্যা করা না হতো। এই বাড়িটিকে কখনো ভাঙা হতো না যদি সালাউদ্দিন কাদের চৌধুরীকে অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করে তার কবরকে বেজ্জতি করা না হতো, তার কবরে জুতো পেটা করা না হতো। এই বাড়িটিকে কখনো ভাঙা হতো না যদি না বাংলাদেশের বড় বড় আলেমদের ফাঁসির পর তাদের কবরের সাথে অপমানমূলক আচরণ করা না হতো। এই যে বিষয়গুলো বললাম, এগুলো মানুষের ভেতরে পুঞ্জীভূত ক্ষোভ। আপনি যদি আমার কাউকে অপমান করেন, আমি আপনার কাউকে অপমান করব, প্রতিশোধমূলক। এটাই হয়ে আসছে, এটাই হয়ে আসে সব সময়। আমরা বলেছিলাম এতটা অন্যায় করবেন না, ততটুকুই অন্যায় করুন যতটুকু আপনি সইতে পারেন। 15 বছর এই কথাগুলো বলে দেশ ছাড়াও হতে হয়েছে আমাদের। প্রিয় দর্শক, আজকের দৃশ্যটা দেখেন। একটি মানুষকে দেখেছেন 32 নম্বরের পাশে এসে একটা ইট বাঁচাবার চেষ্টা করেছে? বিগত 15 বছর আওয়ামী লীগের আশপাশে বা শেখ হাসিনার আশপাশে কত হাইব্রিড আমরা দেখেছি। ফেসবুকে, টেলিভিশনে আমরা দেখেছি কোথায় 15 আগস্ট এলে হাই মুজিব, হাই মুজিব, হাই মুজিব করা কত লোক। আমরা বলেছিলাম শেখ হাসিনাকে, আপনি বিপদে পড়লে একটা তো খুঁজে পাবেন না। একটা খুঁজে পেয়েছে শেখ হাসিনা। তিনি 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর একজন আওয়ামী লীগ বেরিয়েছে। হ্যাঁ, গোপালগঞ্জ কেউ কেউ বেরিয়েছে, কিন্তু পুরো বাংলাদেশের দৃশ্য তো গোপালগঞ্জ নয়। ছোট্ট একটা গোপালগঞ্জের বিপরীতে বিশাল বাংলাদেশে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কাউকে পেয়েছেন, যাদেরকে শেখ হাসিনা অন্যায়ভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অন্যায়ভাবে দিয়েছেন, অবৈধ পথে দিয়েছেন। তারা কোথায়? যারা সুযোগ পেয়েছেন দেশ ছেড়েছেন, যারা সুযোগ পাননি গোপনে গর্তে লুকিয়ে আছেন। একজন কেউ দেখছেন 32 নম্বর রক্ষা এগিয়ে আসলে? তাহলে শেখ হাসিনা গত 15 বছর এই দেশটাকে লুটে এই দেশের সম্পদগুলো কাদের পকেটে ঢুকিয়েছেন? এই শিক্ষাটা বিএনপিকেও নিতে হবে। যারা তারেক রহমানের স্তুতি গাইছেন, যারা তারেক রহমানের নাম শুনে, নাম বলতে গিয়ে বিশাল উপমা বিশেষণ যোগ করছেন, মনে রাখবেন দিন শেষে এরা কেউ পাশে দাঁড়ায় না, এরা উঠে পালায়। মাঠে দাঁড়ায় তারাই যারা স্তুতি গায় না, যারা সত্যটা বলে, যারা ভুলের জায়গায় ভুলটা বলে, শুদ্ধের জায়গায় শুদ্ধটা বলে। নেতা আপনার সবকিছুই ভালো, এটা যারা বলে তারা কখনো প্রকৃত প্রেমিক নয়। প্রিয় দর্শক, চলেন কিছু গুরুত্বপূর্ণ খবর দিই।
32 নম্বরে প্রথমে ছাত্র জনতা যখন হাতুড়ি শাবল দিয়ে ভাঙার কাজটি শুরু করে, এরপর একে একে এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ আসতে শুরু করে। ইন্টারনেট স্লো হয়ে যায় অথবা অধিক মানুষের চাপে স্লো হয়ে যায়। এই ব্যাপারে কোনো তথ্য এখনো পাইনি যে কেন স্লো হলো। তারপর আমরা আমাদের অনলাইন বা আমাদের ভার্চুয়াল মাধ্যমগুলোতে, ফেসবুক, ইউটিউবে এগুলো নিয়ে কথা বলি, প্রবাস থেকে কথা বলে, মানুষের সম্পৃক্ততা ক্রমান্বয়ে বাড়তে শুরু করে। এরপর আমাদের কাছে দাবি আসে যে সেনাবাহিনী বুলডোজার নিয়ে প্রবেশ করতে দিচ্ছে না। তারপর আমরা এই ব্যাপারে কথা বলি, সেনাবাহিনী সেখান থেকে চলে যায়। তারপর ছাত্র জনতা বুলডোজার আনতে ছুটে যায়। মিরাকেলি সেখানে একটি ঘটনা ঘটে। আমাকে বুলডোজার যারা আনতে গেছেন তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে একটি বুলডোজার সেই পথ ধরে অন্যদিকে যাওয়ার সময় ছাত্র জনতা সেই বুলডোজারটাকে সেখান থেকে নিয়ে আসে, বেকুটাকে নিয়ে আসে, এনে ধানমন্ডিতে প্রবেশ করে। প্রথমে দেয়াল ভেঙে ধানমন্ডিতে যখন তারা অপারেশন চালায়, তখন ওই যে ধানমন্ডি 32-এ আগুন ধরিয়ে দেওয়া হয়, এই জন্য কিছুটা বেগ পেতে হয়। দেয়াল ভাঙার পর তারা ভবন ভাঙতে কিছুটা সময় নেয়। গভীর রাত পর্যন্ত সেই বেকু দিয়ে ধানমন্ডি 32 ভাঙার কাজটি চলে। তারপর এই লম্বা সময় কাজ করার কারণে তারা ক্লান্ত হয়ে পড়েন। এরপর তারা কিছু সময়ের জন্য বিশ্রাম নেন। ভোর 7টা থেকে আবারও ধানমন্ডি 32 ভাঙার কাজটি শুরু হয় এবং ধানমন্ডি 32টাকে পুরো মাটির সাথে মিশিয়ে দেওয়ার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, ছাত্ররা এবং আদার্স পলিটিক্যাল স্টুডেন্ট উইংগুলো। দর্শক, আমরা আপনাদেরকে এক ঝলক জানিয়ে দিচ্ছি যে শুধু ধানমন্ডি 32 নয়, কালকে সারা দেশে কি কি ঘটেছে, কোথায় কোথায় শেখ মুজিবের ম্যুরাল, কোথায় কোথায় তাদের ভাস্কর্য বা শেখ হাসিনা বা আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙা হয়েছে, সেই ফিস্তিটা আমি আপনাদের এক নজর জানিয়ে দিচ্ছি। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ মুজিব ও হাসিনা সংশ্লিষ্ট স্থাপনার নাম পরিবর্তন, ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের বিক্ষোভ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্থাপনায় ছড়িয়ে পড়েছে। শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণাকে কেন্দ্র করে বুলডোজার মিছিলের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপর রাত 8টার দিকে গেট ভেঙে বিক্ষোভকারীরা ধানমন্ডি 32 নম্বর বাড়িতে প্রবেশ করে, ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। পরে রাত 11:15টার দিকে তারা শেখ হাসিনার ধানমন্ডি 5 নম্বর বাসভবন সুধা সদনে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ মুজিব ও শেখ হাসিনার নামাঙ্কিত স্থাপনার নাম পরিবর্তন ও ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন ও ভাঙচুরের যে তালিকাগুলো আমরা পেয়েছি, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে নামকরণ করা হয়েছে। এছাড়া বিজয় 71 ও অমর 21 হলের নাম ফলক থেকে সরিয়ে দেওয়া হয়েছে হাসিনার নাম। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ম্যুরাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়, নাম ফলক ভেঙে ফেলা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নামে থাকা হলগুলোর নাম বদলে নতুন নামকরণ করা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ম্যুরাল অপসারণ করা হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শেখ মুজিবুর রহমানের ম্যুরাল গুড়িয়ে ফেলা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনে 6 মাস পূর্তিতে শেখ হাসিনা বক্তব্য প্রচারের ঘোষণা কেন্দ্র করে এই আন্দোলন ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে। প্রিয় দর্শক, এই যে তথ্যগুলো দিলাম, এখন আমাদের কাছে পুরোপুরি তথ্যগুলো আসেনি, আরো তথ্য আসছে, আমরা ধারাবাহিক আপনাদের জানাবো। তবে এর মধ্যে আরো কিছু তথ্য আমাদের কাছে আসছে, আমরা আপনাদেরকে এক নজর সেই তথ্যগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। দর্শক, আমরা বাংলাদেশে কয়েকটি স্থানে যে আরো কিছু খবর পেয়েছি সেখান থেকে জানাচ্ছি। কেবল ধানমন্ডির বাড়ি নয়, বুধবার রাতে অগ্নিসংযোগ করা হয়েছে শেখ হাসিনার বাসভবন সুধা সদনে, এটি আমি জানিয়েছি।
এছাড়া ঢাকার বাইরে খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, সিলেট, রংপুর, ভোলা ও পিরোজপুরে শেখ হাসিনার আত্মীয় এবং আওয়ামী লীগ নেতাদের বাড়ি সহ বিভিন্ন ভাস্কর্য, মুরাল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। খুলে ফেলা হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ফলক। প্রিয় দর্শক, আমাদের কাছে কিন্তু ক্রমান্বয়ে আরো অনেক খবর আসছে যে কোথায় কোথায়, মানে কালকে রাত থেকে অভিযানটি শুরু হওয়ার পর থেকে বা অপারেশনটি শুরু হওয়ার পর থেকে ক্রমান্বয়ে খবরগুলো আরো আসছে। ভোলাতে তোফায়েল আহমেদের বাড়িতে আগুন এবং ভাঙচুর চালানো হয়েছে। বরিশালে সিনিয়াবাদদের পরিবার, হাসনাত পরিবারদের বাড়িঘরে আক্রমণ করা হয়েছে। খুলনায় শেখ বাড়ি নামে শেখ হেলালের বাড়িটি ভাঙচুর করা হয়েছে। এভাবে কিন্তু একটার পর একটা খবর আসছে এবং হাসনাতদের বাড়ি, অর্থাৎ এটা হলো যে বরিশালের নেতা, তাদের বাড়িতেও ভাঙচুর করা হয়েছে, ব্যাপক ভাঙচুর করা হয়েছে। দর্শক, কয়েকটা বিষয় আমি বলি। এই মুহূর্তে বিএনপি, জামায়াত বা আদার্স দলগুলো যারা ফ্যাসিস্ট বিরোধী, তাদেরকে কিছু বিষয় মনে রাখতে হবে। আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বিএনপি এবং জামাত মুখোমুখি হয়ে গেছে এবং যখনই আমরা কোনো সত্য কথা বলতে গিয়েছিলাম, কখনো আমাদের বিএনপির দালাল বলা হয়েছে, কখনো জামাতের দালাল বলা হয়েছে। যে মানুষগুলো এতদিন আমাদের বলতো বাংলাদেশের জন্য আপনাদের ভালোবাসি, আল্লাহর জন্য আপনাদের ভালোবাসি, বা যে মানুষগুলো আমাদের বলতো দেশপ্রেমিক সাংবাদিক, সেই মানুষগুলো রাতারাতি আমাদেরকে দালাল উপাধি দিতে শুরু করেছিল। একটা বিষয় মনে রাখবে, এই দেশকে রক্ষা করতে গেলে কোনো পক্ষের দালালি করলে চলবে না। ধরেন বিগত কদিন ধরে বিএনপির বড় বড় নেতারা আওয়ামী লীগের একটা এক্সিট রুট দিয়ে বা আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে প্রবেশে বেশ তৎপরতা চালাচ্ছিল। আওয়ামী লীগের একদম বড় বড় নেতারা, দুঃখিত, বিএনপির বড় বড় নেতারা আওয়ামী লীগের সুরে কথা বলতে শুরু করেছিল। যে বিষয়টিকে নিয়ে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, ব্যক্তিগতভাবে আমি, আমাদের বন্ধু সাইফুর সাগর, আমরা অনেকেই কথা বলতেছিলাম। তখনই আমাদেরকে বিভিন্নভাবে তকমা দেওয়া হচ্ছিল। এই তকমাগুলো কারা দিচ্ছিল জানেন? যারা বিগত 15 বছরে আমাদেরকে ওন করছিল, আমাদেরকে নিজেদের পক্ষের মনে করছিল। তো যখনই আমাদের বক্তব্যটা বিএনপির বিরুদ্ধে যায়, বিএনপির পক্ষ দালাল বলছে। যখনই আমাদের বক্তব্যগুলো জামাতের বিরুদ্ধে যায়, জামাত আমাদের দালাল বলছে। একটা বিষয় খেয়াল করেন তো, যে কালকে সকল ছাত্র জনতা আবার এক হয়ে গেছে। সেনাবাহিনী ছাত্র জনতাকে বাধা দিতে এসেছিল, বাধা দিয়েছিল, কিন্তু টিকে থাকতে পারেনি। এত উপস্থিতি হয়েছিল কেন? আমরা অনলাইনে সবাই একজোটে মানুষকে নেমে আসতে বলেছিলাম, আমরা সেনাবাহিনীকে বলেছিলাম আপনারা ব্যারাকে ফিরে যান। তাই হয়েছে। সেনাবাহিনী যখন দেখলো যে এটি কন্ট্রোল করা খুব কঠিন কাজ, তারা সরে গেছে। আইন শৃঙ্খলা বাহিনী মানে পুলিশ বা র্যাব বা আদার্স বাহিনীগুলো, তারা ছাত্র জনতার ধারে কাছেও আসেনি ভয়। তাদের মানে আদর্শিক বা তাদের সেই মনোনীতিটা ছিল না সেখানে, যে কারণ তারা বিগত 15 বছরে যা করেছে। তো এই পরিস্থিতিতে কয়েকটা বিষয় আপনাদের মনে রাখা খুব জরুরি। জামাতের জন্য থ্রেট বিএনপি না, বিএনপির জন্য থ্রেট জামাত নয়, এটা মনে রাখবেন। এই দুটো দলের জন্য থ্রেট হলো আওয়ামী লীগ। আজকে আওয়ামী লীগ বিএনপিকে ফুসলিয়ে বা অর্থ দিয়ে যদি বাংলাদেশে আবারও রাজনীতির সুযোগ পায়, বিএনপির কফিনের শেষ পেরেকটা আওয়ামী লীগ মারবে। বিগত 2 থেকে আড়াই দশক বিএনপি জামাত ছিল এক প্ল্যাটফর্মে, তারা একসাথে আন্দোলন করেছে। আপনার মনে আছে মার্চ ফর ডেমোক্রেসি ঘোষণা করলো বেগম জিয়া, তার বাড়ির সামনে বালুর ট্রাক দাঁড় করিয়ে দিল, একটা বিএনপি লোক নামতে পারলো না। মালিবাগে জামাত শিবিরের লোকেরা নেমেছিল, সেখানে 3 থেকে 4 জন মারা গেছে। মনে আছে সেই ছেলেগুলোর কথা? একটু মনে করে দেখেন। প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে মনসুর নাকি নাম জানি, ভুলে গেছি নামটা, এই মুহূর্তে মনে পড়ছে না। মারা গেছে ছেলেটা, বেগম জিয়ার ডাকে নেমেছিল। তার বাড়ি বালু ট্রাক দিয়ে পুলিশ আটকে দিলে একটা বিএনপি লোক নামেনি। তখন বিএনপির হাই ভোল্টেজ কোন নেতাকে আমরা দেখিনি। আমরা টেলিভিশনে যখন জব করতাম তখন আমরা ইন্টারভিউ নিতে গেলাম বা একটা বক্তব্য দেন বিএনপি নেতাকে, মির্জা আব্বাসের মতো নেতাকে বললাম যে কিছু বলেন, সাহস করেনি। কারণ
এই দেশে তার ব্যবসা বাণিজ্য আছে, এগুলো আওয়ামী লীগ ধ্বংস করে দেবে। আওয়ামী লীগ তাকে বলে দিয়েছে আজকে তোমার নামা দরকার নাই, তুমি লাগলে দুদিন পরে নামো, আজকে নামলে তোমার ব্যবসা ক্লোজ। এরাই পরবর্তী বাংলাদেশে আবার রাজনৈতিক নেতা হয়, এরাই এখন বড় বড় কথা বলছেন, এরাই এখন বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করছেন, ৭১ পক্ষ এবং বিপক্ষে। কিন্তু সেই দিন তারা সাহস করে নামেন নেই। ২ দশক বা ১.৫ দশক ধরে যে দুটো দল একটা জোটে ছিল, সেই দলটার মধ্যে এখন ফাটল ধরাচ্ছে ওপার, মানে ভারত আর শেখ হাসিনা। যদি এটা আজকে নেতারা না বোঝেন, তারা তো বোঝেন অবশ্যই, তাদের সবারই হানি ট্র্যাপের ভয় আছে, যে কারণে অনেকে অনেক কথা বলছেন, হয়তো মন থেকে বলছেন না, কিন্তু ওই যে হানি ট্র্যাপের ভয় আছে বলতে হচ্ছে। জামায়াতকেও দেখছি ইদানি বিশ্বাসঘাতকের মতো ভূমিকা নিচ্ছে, তারা বলছে ভারতের সাথে তাদের কোনো শত্রুতা নেই, বিরোধ নেই। এই কথাগুলো আসলে সত্য না। জামায়াতও বলছে, আমরাও বুঝি, তারা এগুলো বলছেন ভারতের সুনজরের জন্য। প্রশ্ন হলো, দেশের মানুষ ভারতের সুনজরের জন্য এই দেশকে স্বাধীন করেনি ২৪-এ। যদি আপনারা বিষয়টি না বোঝেন, মনে রাখবেন আগামীতে অনেক বড় শিক্ষা নিয়ে আপনারা বিদায় নেবেন, যে শিক্ষাটা আওয়ামী লীগ নিয়েছে। আমি জামাত এবং বিএনপিকে বলবো, ফিরে আসেন, একদল সরকারে বসেন, একদল বিরোধী দল হন, একটা শক্তিশালী বিরোধী দল বানিয়ে সরকারকে সব পদগুলো দেখান, সঠিক পদগুলো দেখান। যে মতোই ক্ষমতায় আসেন, বিরোধী দলে আসেন, আমাদের আপত্তি নেই, কিন্তু আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে আনতে চাইবেন না, মনে রাখবেন। তাহলে আপনাদের কফিনের শেষ পেরেক হবে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগের শেখ হাসিনার কালকে বক্তব্যটা শুনেছেন, কোথাও এতটুকু তার কণ্ঠের মধ্যে ক্ষমা চাওয়ার সুর পেয়েছেন? এতটুকু আত্মসমালোচনা পেয়েছেন তার বক্তব্যে? এতটুকু নমনীয়তা পেয়েছেন যে আমি ভুল করেছি, আমার একটা ভুল হয়েছে, দেশবাসী আমাকে ক্ষমা করো, এই শব্দটা আছে তার বক্তব্যে? নাই। তিনি কি করেছেন, তার বাপ কি করেছে, ইতিহাসগুলো শুনিয়েছেন। হাজার হাজার ছাত্র জনতাকে মেরেছেন কেবল জুলাই আগস্টের মধ্যেই, আর ১৫ বছরে যে কত হাজার মায়ের বুক খালি করেছেন সেই হিসেব বা ফিরিস্তি বাদ দিলাম। তাহলে তিনি এইভাবে কথা বলতে পারেন? আপনারাই বলেন, পারেন না। কিন্তু তার কণ্ঠে কি বুঝলেন? প্রতিশোধের ব্যাপার আছে। তো এই দেশকে ২৪-এ স্বাধীন করলো ছাত্র জনতা, তাদেরকে গুরুত্ব দিবেন। আপনার দল বড়, আপনার ভোটার বেশি, আপনি ক্ষমতায় বসে যাবেন, এই জন্য ধরাকে সরা জ্ঞান করবেন না, এটা ঠিক না। হাসিনার চেয়েও শক্তিশালী আপনি নন। হাসিনা শক্তিশালী বলেই তো ১৫ বছর টিকে ছিল অবৈধ পথে, তাকে মাত্র কয়েকদিনে তুড়িতে উড়িয়ে দিল। সো আপনি জামাত, আপনি বিএনপি যত শক্তিশালী হন না কেন, দেশের মানুষ জেগে গেছে, ছাত্র জনতা জেগে গেছে, এখন কাউকে তোয়াক্কা করবে না যদি ভুল পথে পাওয়া। আবারও বলছি, বিএনপি এবং জামাতের জন্য থ্রেট আওয়ামী লীগ, নট একে অপরে। তারা একজন আরেকজনকে ঘায়েল করতে ৭১-এর কার্ড ব্যবহার করছেন, কেউ টেম্পো স্ট্যান্ডের কার্ড ব্যবহার করছেন একে অপরের বিরুদ্ধে। এটা বন্ধ করেন। এটা বন্ধ না করলে আগামীতে এই দেশে ভারত তার প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে অনেক ভয়াবহ কিছু ঘটাবে। আরেকটা বিষয় বলছি, সারা দেশে আপনারা যে বুলডোজার অভিযান চালাচ্ছেন, খুব কেয়ারফুল থাকবেন, কারণ ওপারের এজেন্সিগুলো হিন্দু বাড়িতে, হিন্দু মন্দিরগুলোতে অ্যাটাক চালাতে পারে, চালিয়ে এটা বাংলাদেশে ইসলামিক জনতার উপর চাপিয়ে দেবে, বিএনপি জামাতের উপর চাপিয়ে দেবে। আপনারা হিন্দু বাড়িঘর, মন্দির পাহারা দেবেন, যাতে করে হিন্দু শুধু না, বৌদ্ধ খ্রিস্টানদের যে উপাসনালয় আছে সেগুলো পাহারা দেবেন। মসজিদগুলো পাহারা দেওয়ার প্রয়োজন নাই। মসজিদ ভাঙলে আমরা ভারতকে দায়ী করবো না, ভারত গেম করবে না। যেগুলো ভারত গেম করার সুযোগ পায়, ভারত নিজেই ভেঙে নিজেই গেম করে। আমরা অতীতেও দেখেছি, আমরা মুখ ফুটে বলতে পারিনি, ভারতের এজেন্সিগুলো এই দেশের মন্দির ভেঙে সেটাকে তারা উত্তপ্ত পরিবেশ তারাই তৈরি করে দিয়ে বিভিন্ন কার্ড ব্যবহার করছে, বাংলাদেশ থেকে বিভিন্ন জিনিস আদায় করে নিয়েছে। শেখ হাসিনার আমলেও হয়েছে, কুমিল্লা টুমিল্লাতে দেখেছি আমরা। এগুলো করে শেখ হাসিনাকে চাপে ফেলে দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে এই কামই হচ্ছে আসলে আওয়ামী লীগের। তারা সেখানে গিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে কয়েকজন মার খেয়েছে, দৌড়াই আসছে। আর ৩২ নম্বর ভাঙার জন্য এটার দায়ী শেখ হাসিনা নিজেই, ভারত নিজে। ভারত যদি শেখ হাসিনাকে এই রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ না দিত, তাহলে হয়তোবা ৩২ নম্বরের কপালে এবং সারা বাংলাদেশে যে টি-20 ম্যাচ চলছে সেটা হতো না। এটার জন্য দায়ী শেখ হাসিনা নিজেই এবং আওয়ামী লীগ নিজেই।